ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাস নিয়ে। ইতিহাস তোমাদের কালকেই পরীক্ষা, আজকে আর বেশি সময় তো হাতে নেই একদমই। তো আমি যে প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো একটু উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব বলেই আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। তো যাদের মুখস্থ অলরেডি আছে তারা একটু রিভাইজ করে নাও, আর যাদের মুখস্থ নেই তারা একটু শুনে নাও, বুঝে নাও, যাতে করে কালকে পরীক্ষায় যদি বাই চান্স ওই প্রশ্নটা এসে যায় তাহলে যেন বানিয়ে হলেও তোমরা কিছুটা লিখে আসতে পারো। সেই জন্য ধরো প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন এসেছে নতুন সামাজিক ইতিহাস কি, অথবা সামাজিক ইতিহাস কি। যদি বলা হয় সামাজিক ইতিহাস কি আর নতুন সামাজিক ইতিহাস কি, প্রশ্নটা একই রকমের হবে। তো এর উত্তর কোথাও কোথাও আছে রাজা মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা ছাড়াও বর্তমানকালে ইতিহাসে যে সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষ, যেমন কৃষক, শ্রমিক, মজুর, নারী প্রমুখ সকলের যে আলোচনা করা হয়। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এরূপ ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। আগেকার মানুষরা রাজা মহারাজাদের ইতিহাস নিয়েই বেশি আলোচনা করতো, বা আমরাও পড়েছি রাজা মহারাজাদের ইতিহাসই তো আমরা পড়ি, এখনও পর্যন্ত পড়ি। কিন্তু বর্তমানকালে ইতিহাসে সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষকে স্থান দেওয়া হয়েছে। তাদের মধ্যে কৃষক, শ্রমিক, মজুর, নারী প্রমুখ সকলের আলোচনা করা হয়। তো এটা শুরু হয়েছে কত সাল থেকে, মানে কত শতক থেকে? বিংশ শতক থেকে। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এরূপ ইতিহাস চর্চাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি আলোচনা করছি, শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী? খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী? দেখো, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব হলো খেলার ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশ বা জাতির অতীত বিনোদন সম্পর্কে জানা যায়, যে অতীতে তাদের কী বিনোদন ছিল, বিনোদন হিসেবে তারা কোন খেলাগুলোকে ব্যবহার করত, অতীতে কিভাবে খেলাধুলা সেই জাতির জাতীয়তাবাদ ও জাতীয় সংহতিকে শক্তিশালী করেছে তা উপলব্ধি করা যায়। ঠিক আছে, মানে অতীত সম্বন্ধে জানা যায়, অতীতের খেলাধুলা কী ছিল, অতীতকালে মানুষের রুচি কী ছিল, খেলাধুলার রুচিটা কী ছিল, জাতীয়তা বোধ তাদের কী ছিল, এই খেলার ইতিহাস থেকে কিন্তু আমরা সেগুলো জানতে পারি। নেক্সট যদি প্রশ্ন আসে যে ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় ইতিহাস, দেখো, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব হলো স্থানীয় ইতিহাস চর্চার দ্বারা স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়, আর আঞ্চলিক ইতিহাসের মাধ্যমেই জাতীয় ইতিহাস পূর্ণাঙ্গ রূপ নিতে পারে। নেক্সট, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? সামরিক ইতিহাস চর্চার প্রধান গুরুত্ব হলো এর দ্বারা বিভিন্ন যুগে যুদ্ধের বিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। যুদ্ধে কোনো শক্তির জয় পরাজয়ের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। ইতিহাসে কে জিতেছে, কে হেরেছে, কোন রাজা জয়লাভ করেছে, কোন রাজা হেরে গেছে, বা কোন শক্তি জয়লাভ করেছে, কোন শক্তি হেরে গিয়েছিল, সেই ইতিহাসগুলো আমরা জানতে পারি এই সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব থেকে। ঠিক আছে, এবার যদি প্রশ্ন আসে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কী? পরিবেশের ইতিহাস চর্চার প্রধান গুরুত্ব হলো এর দ্বারা পরিবেশের উপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায়। পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হওয়া যায়। পরিবেশের উপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনা কী কী ঘটেছিল, অর্থাৎ পরিবেশ দূষণ হওয়ার ফলে, বা পরিবেশে ভূমিকম্প থেকে শুরু করে তোমাদের যে সুনামিগুলো আছে সেইগুলো কখন কিভাবে এসেছিল, সেই সম্পর্কে এই পরিবেশের ইতিহাস চর্চা থেকে কিন্তু আমরা জানতে পারি যে কবে কী ঘটনাটা ঘটেছিল। আধুনিককালে নারী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম যদি তোমাদের বলতে বলে, নারী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, উত্তর হবে গের্ডা লার্নার, বা জেরাল্ডিন, বা বলতে পারো কমলা ভাসিন, জোয়ান স্কট, নীরা দেশাই ইত্যাদি নামগুলো। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন শিক্ষাব্রতী সমাজসেবক ও দানবীর। 19 শতকে বাংলার মুসলিম সমাজে শিক্ষার প্রসার, জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে। কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভার নাম হয় ব্রাহ্ম সমাজ, মানে প্রথমে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, আর 1830 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সভার নাম হয় ব্রাহ্ম সমাজ। নেক্সট প্রশ্ন, 3 আইন কি?
কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলনের প্রভাবে যে ব্রাহ্ম আন্দোলন হলো, সেই আন্দোলনের প্রভাবে 1872 খ্রিস্টাব্দে একটি আইন পাস করা হয়। সেখানে বাল্য ও বহু বিবাহকে নিষিদ্ধ করেন। এটি 3 আইন নামে পরিচিত। নব্য বেদান্তবাদ কি? স্বামী বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দেন, যা নব্য বেদান্তবাদ নামে পরিচিত। এই ব্যাখ্যায় তিনি বলেন যে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে, আপামর মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা। এটাই হচ্ছে নব্য বেদান্তবাদ। লালন ফকির কে ছিলেন? লালন ফকির ছিলেন 19 শতকের বাংলার একজন আধ্যাত্মিক বাউল সাধক। তিনি নিজ সাধন বলে হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং মানব জীবনের আধ্যাত্মিক রহস্য নিয়ে প্রায় 2000 বাউল গান রচনা করেন। তিনি ধর্ম সমন্বয়ের অন্যতম পথিকৃৎ ছিলেন। নেক্সট একটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? প্রশ্নটি 2017 সালে এসেছিল। এবারেও কিন্তু তোমাদের ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও। বাংলায় ইসলামের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া ফরাজি আন্দোলনে মুসলিমদেরই সর্বাধিক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তাই একে মুসলিমদের ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন বলে উল্লেখ করা যেতে পারে। তবে আন্দোলনে জমিদার, নীলকর ও ইংরেজদের বিরোধিতার বিষয়টি আন্দোলনের রাজনৈতিক রূপকটিকেও স্পষ্ট করে তোলে। হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। তিনি তার পত্রিকায় বাংলার চাষিদের উপর নীলকরদের অত্যাচারের বিবরণ ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকেন। তিনি দরিদ্র নীল চাষিদের নানাভাবে সহায়তাও করেন। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? মঙ্গল পাণ্ডে ছিলেন ব্যারাকপুর সেনানিবাসের 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির একজন সিপাহী। তিনি 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে সরকার মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করে, বিচারে তার ফাঁসি হয়। মহারানীর ঘোষণাপত্র কি? ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন এবং 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন। এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। চৌরি চৌরার ঘটনাটি কি? চৌরি চৌরা হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার একটি গ্রাম। এখানে আইন অমান্য আন্দোলনের সময় 1922 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি উত্তেজিত জনতা থানায় 22 জন পুলিশকে পুড়িয়ে মারে। এটাই চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কি? গুজরাটের বারদৌলি তালুকের কৃষকদের উপর রাজস্বের পরিমাণ যথেষ্ট বাড়িয়ে দেওয়া হলে কৃষকরা রাজস্ব প্রদান বন্ধ করে অহিংস উপায়ে, অর্থাৎ কোনো ঝামেলা না করে, সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। এটি বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। কার্লাইল সার্কুলার কি? 1905 খ্রিস্টাব্দে স্বদেশী ও বয়কট আন্দোলনে ছাত্র সমাজ সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়লে ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে বাংলা সরকারের মুখ্য সচিব কার্লাইল একটি দমনমূলক সার্কুলার বা ঘোষণা জারি করেন। এটি কার্লাইল সার্কুলার নামে পরিচিত। এই সার্কুলারের দ্বারা ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ, বন্দে মাতরম ধ্বনি প্রভৃতি নিষিদ্ধ হয়। যদি প্রশ্ন আসে বুড়িবালামের যুদ্ধ সম্পর্কে কি জানো? বিপ্লবী বাঘা যতীন জার্মানি থেকে আনা অস্ত্র সংগ্রহ করার উদ্দেশ্যে উড়িষ্যার বালেশ্বরে যান। সেখানে বুড়িবালাম নদীর তীরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়ে বাঘা যতীন পরে মারা যান। এই লড়াই বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, ধন্যবাদ।